বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক আজকের এই প্রথম লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই প্রথম লেকচারে কম্পিউটারের একদম সাধারণ বিষয় নিয়ে আলোচনা করব, যে তথ্যগুলো জানা সবারই আবশ্যক। আর আমি যে তথ্যগুলো নিয়ে আলোচনা করব হয়তো অনেকের এই বিষয়গুলো আগে থেকেই জানা এবং জানা থাকাটাই স্বাভাবিক। আমাদের বর্তমান এই যে চলতেছে তথ্য প্রযুক্তির যুগ, এটাকে পৃথিবীর কিন্তু এক একটি জেনারেশন তৈরি হয়েছে। শিল্প বিপ্লব, এই বিপ্লব, অমুক বিপ্লব, হ্যাঁ, এখন বর্তমানে পৃথিবীতে চলে তথ্য প্রযুক্তি বিপ্লব। সুতরাং এই কম্পিউটারের উপরে মোটামুটি সবারই জ্ঞান রয়েছে। তারপরেও আমি এখানে এই বিষয়গুলোর উপর একটু সাধারণভাবে খুব ইন জেনারেল একটু আলোচনা করি। এরপরে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে কম্পিউটারের ভিতরে বিভিন্ন অংশগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে বর্তমানে সিলেবাস তৈরি করেছে, আপনারা সবাই হয়তো সিলেবাসে লক্ষ্য করেছেন। এই সিলেবাসে নামই দেওয়া হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এই বিষয়ের উপর। অর্থাৎ আজকের যে আলোচনা এটা হয়তো সিলেবাসের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে, তবু কম্পিউটার সম্পর্কে জানার জন্য এই বিষয়গুলো জানা আবশ্যক। আমি আগেই বলেছি এই জিনিসগুলো কিন্তু আপনারা অনেকে হয়তো জানেন আর কি। আচ্ছা, কম্পিউটার সম্পর্কিত সাধারণ তথ্যে আমরা প্রথমেই বলবো হচ্ছে কম্পিউটার। হোয়াট ইজ দ্য মিনিং অফ কম্পিউটার? কম্পিউটার শব্দটি এসেছে কম্পিউট থেকে, অর্থাৎ হু ক্যান কম্পিউট, যে গণনা করতে পারে তাকে কম্পিউটার বলে। এই কম্পিউটার শব্দটির গণনাকারী বা হিসাবকারী যন্ত্র হিসাবে। আর এই যন্ত্র আবিষ্কারের সর্বপ্রথম যিনি এই যন্ত্র এরকম গণনা করতে পারে এবং একটি যন্ত্র আবিষ্কারের জন্য যিনি সর্বপ্রথম প্রচেষ্টা চালান, তার নাম হচ্ছে ব্রিটিশ বিজ্ঞানী চার্লস বেবেজ। তিনি সর্বপ্রথম হিসাবকারী যন্ত্র আবিষ্কারের চেষ্টা করেন এবং তিনি আবিষ্কার করতে সক্ষম হন এমন একটি ইঞ্জিন, যেটার নাম দিয়েছিলেন অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এটি আমরা যে বর্তমানে কম্পিউটার দেখি, এই কম্পিউটার আবিষ্কারের একদম প্রথম ধাপ তিনি সর্বপ্রথম। এই কারণে কম্পিউটারের নির্দিষ্ট কোনো জনক বলা যাবে না, কারণ আজকের বর্তমানে যে আধুনিক কম্পিউটার, এটার পিছনে শত শত বিজ্ঞানী কাজ করেছে অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে এই কম্পিউটার আসছে। তারপরেও যে সমস্ত বিজ্ঞানীদের এমন কিছু আবিষ্কার, এমন কিছু নতুনত্ব যা কম্পিউটারে নিয়ে আসছে, যেটার মাধ্যমে কম্পিউটারের একটা জেনারেশন চেঞ্জ হয়ে গেছে, সেই আলোকে আমি কিছু বিজ্ঞানীর নাম বলি যে সমস্ত বিজ্ঞানীরা এই কম্পিউটারকে আজকের এই পর্যায়ে নিয়ে আসতে তারা প্রত্যক্ষভাবে তারা অংশগ্রহণ করেছেন। তার মধ্যে আমি প্রথমেই বললাম যে অ্যানালিটিক্যাল ইঞ্জিন ছিল এই কম্পিউটার আবিষ্কারের প্রথম ধাপ। এই কারণে চার্লস বেবেজকে বলা হয় কম্পিউটার তৈরির জনক। এরপরও আপনার মার্কিন বিজ্ঞানী হায়ার্ড আইকন, তিনি 1937 সালে আমরা যে বর্তমানে আধুনিক ডিজিটাল কম্পিউটার নিয়ে আসি, এই ডিজিটাল যে শব্দটি তিনি কম্পিউটারের মধ্যে প্রবেশ করাতে সক্ষম হন। এ কারণে হায়ার্ড আইকনকেও বর্তমানে কম্পিউটার জনক বলা হয়। তিনি একজন মার্কিন বিজ্ঞানী এবং মার্কিন বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী হায়ার্ড আইকন। তিনি 1937 সালে তিনি এই কম্পিউটারের মধ্যে এই ডিজিটাল বিষয়গুলো সংযুক্ত করতে সক্ষম হয়েছিলেন। আর আমরা আজকে যে আধুনিক কম্পিউটার দেখি, মাইক্রো প্রসেসর এবং বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ব্যবস্থা, এগুলোকে একীভূত করে কম্পিউটারের মাধ্যমে যে কাজকর্ম করার যে সহজ পদ্ধতি, এটি আবিষ্কার করানো হচ্ছে হাঙ্গেরীয় বংশোদ্ভূত ভন নিউম্যান। এই কারণে ভন নিউম্যানকে বলা হয় আধুনিক কম্পিউটারের জনক। বর্তমানে যে কম্পিউটার রয়েছে আধুনিক কম্পিউটারের জনক। এরপরে আমরা বলতে পারি পিসি কম্পিউটারের জনক হচ্ছে এডওয়ার্ড রবার্ট। তিনি সর্বপ্রথম মাইক্রো পিসি কম্পিউটার ডেস্কটপ আবিষ্কার করে, অর্থাৎ কম্পিউটারকে আরো ছোট পর্যায়ে নিয়ে এসে পার্সোনাল কম্পিউটারে রূপান্তর করে দেয়। হ্যাঁ, বিজ্ঞানী এডওয়ার্ড রবার্টকে বলা হয় হচ্ছে এই পিসি কম্পিউটারের জনক। আর আধুনিক কম্পিউটারে এত উন্নতি সাধন হয়েছে, যার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আইসি চিপের। আইসি চিপ বা ইন্টিগ্রেটেড সার্কিট, এটা 1958 সালে সর্বপ্রথম আবিষ্কার হয় এবং কম্পিউটারের মধ্যে এই ইন্টিগ্রেটেড সার্কিট প্রবেশ করিয়ে দেওয়ার ফলে কম্পিউটার জগতের এক বিপ্লবী পরিবর্তন ঘটে। বর্তমানে আধুনিক কম্পিউটার যে দ্রুত গতিতে কাজ করতে পারে, তার মূলে রয়েছে ইন্টিগ্রেটেড সার্কিট। যদিও এখন আর এটা ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করা হয় না, এখন আরো আধুনিক অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়। মূল বৈশিষ্ট্য সেটি নির্ভুলভাবে পুনরাবৃত্তিমূলক কাজ করতে পারে কম্পিউটারে কিন্তু নিজস্ব কোনো বুদ্ধি বিবেচনা নেই। এটি সফটওয়্যার বা প্রোগ্রামের মাধ্যমে চলে। ব্যবহারকারী যে ধরনের প্রোগ্রাম, সে যেভাবে প্রোগ্রাম তৈরি করবে, কম্পিউটারে ঠিক সেভাবে কাজ করবে। কম্পিউটারের নিজস্ব কোনো বুদ্ধি বিবেচনা নেই। আর কম্পিউটারের কাজের যে গতি, এটা পরিমাপ করা হয়েছে ন্যানো সেকেন্ডে। এটা মনে রাখবেন। আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে কম্পিউটার কি কাজে ভুল ফলাফল দিতে পারে? হ্যাঁ, কখনো কখনো কম্পিউটার কাজে ভুল ফলাফল দেয়। তারপরেও এই ভুল ফলাফল দেওয়াটা এটা যান্ত্রিক ত্রুটির কারণেই হয়ে থাকে। আর কম্পিউটারে এই ভুল ফলাফল দেওয়াটাকে বলা হয় GIGO, গিগো, গার্বেজ ইন গার্বেজ আউট, গিগো বলে, মনে রাখবেন।
কম্পিউটারের প্রোগ্রাম বা কম্পিউটারের প্রোগ্রামে একই নির্দেশনা বারবার সম্পূর্ণ করাকে আমরা বলি হচ্ছে লুপিং। এই কথাগুলো খুবই ইন জেনারেল কথা, এগুলো মনে রাখবেন আর কি। কম্পিউটারের সময় পরিমাপক হিসেবে মিলি সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, ন্যানো সেকেন্ড, পিকো সেকেন্ড, ফেমটো সেকেন্ড এগুলো আর কি। এটা জেনারেশন অনুযায়ী এই কম্পিউটারের কাজের গতি বাড়ছে। এই এই বিষয়গুলো সংশ্লিষ্ট, এগুলো আপনারা জানেন। আর কম্পিউটার সম্পর্কে আরো কিছু যদি বলি, যে পৃথিবীতে সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার হচ্ছে এবিসি, হ্যাঁ, অ্যাটেন্স অফ বেরিং কম্পিউটার। এবিসি কম্পিউটার হচ্ছে পৃথিবীতে সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার। আর আধুনিক ইলেকট্রনিক কম্পিউটার হচ্ছে এনিয়াক, ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার, এনিয়াক। আপনারা নাম শুনছেন এটার। এটা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার। আর বাণিজ্যিক ভিত্তিতে তৈরি, ব্যবসার উদ্দেশ্যে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার হচ্ছে ইউনিভ্যাক। এই নামগুলো আপনারা জানেন, তারপর আমি এগুলো রিপিট করতেছি আর কি। আর সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল কম্পিউটার হচ্ছে মার্ক 1। পৃথিবীর প্রথম মিনি কম্পিউটার হচ্ছে PDP-1। ট্রানজিস্টর দিয়ে তৈরি প্রথম কম্পিউটারের নাম হচ্ছে TXO, ট্রানজিস্টর এক্সপেরিমেন্টাল কম্পিউটার। ট্রানজিস্টর প্রথম আবিষ্কৃত 1948 সালে। ট্রানজিস্টরও কিন্তু কম্পিউটারের ভিতরে ট্রানজিস্টরের ব্যবহার, এটাও একটা টার্নিং পয়েন্ট ছিল, এবং এটার মাধ্যমে কম্পিউটার একটি জেনারেশনের পরিবর্তন। আর ট্রানজিস্টর দিয়ে তৈরি প্রথম যে পিডিপি মিনি কম্পিউটার, সেটা হচ্ছে PDP-8, ট্রানজিস্টর দিয়ে তৈরি প্রথম কম্পিউটার। আর আইসি চিপ, আমি আগেই বলেছি আইসি চিপের কথা, ইন্টিগ্রেটেড সার্কিট। যে বর্তমানে আমরা যে কম্পিউটারের যে দ্রুত গতির মূলে দেখি, এটা হচ্ছে আইসি চিপ। হ্যাঁ, এই আইসি চিপ আবিষ্কারের পরে ট্রানজিস্টরকে বাদ দিয়ে দেওয়া হয়, এবং এটার মাধ্যমে আরেকটা যুগের সূচনা হয়, কম্পিউটার আরেকটি জেনারেশনে স্টার্ট হয়। আইসি চিপ আবিষ্কৃত হয় 1958 সালে, এবং এটা আবিষ্কার করেন জ্যাক কেলবি এবং রবার্ট নয়েজ। এই দুইজন বিজ্ঞানী মিলে আইসি চিপ আবিষ্কার করেন, যেটা কম্পিউটার জগতের এক বিপ্লব পরিবর্তন সাধন করে দেয়। হ্যাঁ, এর পরবর্তীতে আইসি চিপের আরো অনেক উন্নত সাধন করা হয়েছে। আইসি চিপ দিয়ে তৈরি পৃথিবীর প্রথম সিরিজে যে IBM সর্বপ্রথম যে কম্পিউটার তৈরি করে পৃথিবীতে, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন সিস্টেম, মানে ওইটাই ছিল তাদের কোম্পানির নাম আর কি। এরা 360 সিরিজের যে কম্পিউটার, একদম প্রথম প্রজন্মের কম্পিউটারগুলো ছিল, এগুলো ছিল হচ্ছে আইসি চিপ দিয়ে তৈরি প্রথম কম্পিউটার। IBM কোম্পানি মাইক্রো কম্পিউটার সর্বপ্রথম বাজারে ছাড়ে 1981 সালে। ছোট ছোট কম্পিউটারগুলো বাজারে নিয়ে আসে 1981 সালে। বিশ্বের প্রথম ল্যাপটপের নকশা করেন হচ্ছে বিল মগ্রিজ। তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন, আমেরিকান বিজ্ঞানী বিল মগ্রিজ। তিনি সর্বপ্রথম ল্যাপটপের নকশা করেন। এটা একদম পুরো ল্যাপটপ কোলের মধ্যে বসে কাজ করা, কম্পিউটারকে নিয়ে কাজ করার যে এই প্রযুক্তি মানুষের সামনে, না টেকনোলজি মানুষের সামনে নিয়ে আসে। আর পৃথিবীতে সবচেয়ে কম্পিউটার বিক্রির জন্য পৃথিবীতে যে সর্ববৃহৎ প্রতিষ্ঠান রেমিংটন র্যান্ড কর্পোরেশন, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় প্রতিষ্ঠান আমেরিকার, যারা পৃথিবীতে কম্পিউটার পৃথিবীর বিভিন্ন দেশে বিক্রি করার কাজে এরা নিয়োজিত। আর অ্যাপোলো কোম্পানি পরবর্তীতে 1976 সালে সর্বপ্রথম আসে। আর পরবর্তীতে IBM কোম্পানিকে টেক্কা দিয়ে এই অ্যাপোলো কিন্তু ব্যাপক জনপ্রিয়তা মানুষের মধ্যে লাভ করে, এবং তারা সর্বপ্রথম কম্পিউটার বাজারে ছাড়ে 1976 সাল থেকে, অ্যাপোলো কোম্পানি আর কি। এগুলো আপনারা জানেন, আমি তারপর আলোচনা করতেছি, ইন জেনারেল আলোচনা, কম্পিউটার সম্পর্কে আলোচনাগুলো না করলেই নয়। মাইক্রো প্রসেসর সর্বপ্রথম আবিষ্কৃত 1971 সালে। এটার মাধ্যমে কম্পিউটারের আরেকটি জেনারেশন চেঞ্জ হয়। আমরা বর্তমানে যে জেনারেশন চলতেছি কম্পিউটারের 4th জেনারেশন, এই জেনারেশনে কিন্তু আমরা আছি, এবং এই জেনারেশন শুরু হয় 1971 সাল থেকে। মাইক্রো প্রসেসর আবিষ্কারের পর থেকে এটাও কম্পিউটারের একটি জেনারেশনকে চেঞ্জ করে দেয়। আইসি চিপের পরে আরেকটি জেনারেশন চেঞ্জ হয় মাইক্রো প্রসেসর আবিষ্কারের পর থেকে, এবং মাইক্রো প্রসেসর আবিষ্কারের পরেই কম্পিউটার একদম মানুষের ঘরে ঘরে চলে যায়। মানে এত ছোট কম্পিউটার, প্রথম দিকের যে কম্পিউটার গুলো ছিল এগুলো কিন্তু বিশাল বড় বড় ছিল আর কি। এক একটা বিল্ডিং, 2টা বিল্ডিং মিলে একটা কম্পিউটার ছিল, ওজন ছিল 6 থেকে 7 টন, 20 টন এরকম ওজন ছিল, এবং এদের কাজ ছিল খুব দ্রুত, মানে খুব ধীর গতির। মানে এক একটা ইনপুট দিয়ে 2 দিন 3 দিন অপেক্ষা করতে হইতো আউটপুট আসতে, এরকম ছিল। আর এখন তো আমরা কম্পিউটার কাজ করার সাথে সাথে ফলাফল পেয়ে যাচ্ছি, কত দ্রুত আর কি। মানে আমরা এই যে কম্পিউটারের সময়ের পরিমাপ গুলো যে বললাম এর আগে, কিছুক্ষণ আগে বলছি, আপনারা দেখেছেন যে কম্পিউটার মাইক্রো সেকেন্ড, মিলি সেকেন্ড, ন্যানো সেকেন্ড, পেন্টো সেকেন্ড, ফেমটো সেকেন্ড, এরকম অনেক ছিল না। বর্তমানে যে সামনের প্রজন্ম, 5ম প্রজন্মের যে AI সিস্টেমে কম্পিউটার আসছে, এগুলো হচ্ছে ফেমটো সেকেন্ডে কাজ করবে খুব দ্রুত গতিতে। আচ্ছা, যাই আর কি, মানে বাণিজ্যিক ভিত্তিতে সর্বপ্রথম যে মাইক্রো প্রসেসর তৈরি হয় সেটা হচ্ছে ইন্টেল 4004। আর বাংলাদেশের প্রথম কম্পিউটার স্থাপিত হয় পরমাণু শক্তি কমিশনে 1964 সালে। IBM এর 1620 সিরিজের কম্পিউটারগুলো সর্বপ্রথম বাংলাদেশে আসে। সর্বপ্রথম যে কম্পিউটার বাংলাদেশের পরমাণু শক্তি কমিশনে, মনে রাখবেন, 1964 সালে।
আর বিশ্বের প্রথম এবং একমাত্র কম্পিউটার জাদুঘর যুক্তরাষ্ট্রের আটলান্টায়, কারণ ওইটা আসলে যুক্তরাষ্ট্রেই হচ্ছে কম্পিউটারের মূল ভিত্তির জায়গা। ওইখানে সারা পৃথিবীর অন্য কোথাও আসলে কম্পিউটার জাদুঘর তৈরি হওয়ারও কথা না। এখন পর্যন্ত পৃথিবীতে একমাত্র কম্পিউটার জাদুঘর হচ্ছে যুক্তরাষ্ট্রে। কারণ পৃথিবীর যে প্রাচীন কম্পিউটার গুলো যদি দেখেন, যে বললাম না একটা বিল্ডিং এর সমান সমান বড় বড় কম্পিউটার, যেগুলো কম্পিউটার ফার্স্ট জেনারেশনে ব্যবহার করা হতো, তো এই সমস্ত কম্পিউটার গুলো ওই যুক্তরাষ্ট্রেই তৈরি করছে এবং ওইখানের জাদুঘরই আছে এগুলা। আপনারা যদি কখনো যুক্তরাষ্ট্রে যান, আটলান্টাতে গেলে কম্পিউটার জাদুঘর দেখে আসবেন আর পৃথিবীর প্রথম কম্পিউটারের যে কম্পিউটার গুলো কেমন ছিল দেখতে। আর এখন বর্তমানে আমরা যে কম্পিউটার মোবাইল হাতে নিয়ে ঘুরি আর কি, ওটা তো একটা কম্পিউটারই। দিস ইজ ওয়ান কাইন্ড অফ কম্পিউটার। আচ্ছা, যাই হোক আর কি, পৃথিবীতে সফটওয়্যার জগতের নাম করা প্রতিষ্ঠান তো মাইক্রোসফট, আমরা নাম শুনছেন, বিল গেটস এর মাইক্রোসফট। বিল গেটস পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হয়েছে কিসের ব্যবসা করে? মাইক্রোসফট, এই সফটওয়্যারের ব্যবসা করে, তাই না? এখন মাইক্রোসফট পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার প্রতিষ্ঠান আর কি। সারা দুনিয়াতে তারা ব্যবসা করতেছে, কোটি কোটি টাকা তারা সারা পৃথিবী থেকে তারা নিয়ে যাচ্ছে। এ কারণে তো শেষে বিশ্বের ধনী হয়েছে, কয়েক ট্রিলিয়ন ডলারের মালিক ছিলেন তিনি, তাই না? সে জায়গা আর কি। আর পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার ছিলেন হচ্ছে লেডি অ্যাডা আগস্টা। তিনি হচ্ছে বিখ্যাত ইংরেজ কবি লর্ড বাইরনের কন্যা ছিলেন, বিখ্যাত লেডি আগস্টার নাম আপনারা শুনেছেন। তা কম্পিউটার আবিষ্কার বা কম্পিউটারের বিষয়ে জানতে গেলে এই বিষয়গুলো আপনাকে জানতেই হবে। আমরা এখন বিষয়ে আলোচনা করবো হচ্ছে কম্পিউটারের প্রজন্ম এবং তার বৈশিষ্ট্যগুলো নিয়ে, খুব সংক্ষেপে পরিসরে আর কি। যে কম্পিউটারের ফার্স্ট জেনারেশন, কম্পিউটারের প্রথম জেনারেশন শুরু হয় 1946 সালে এবং এটা সাস্টেইন করে 1959 সাল পর্যন্ত। অর্থাৎ 1946 সাল থেকে 1959 পর্যন্ত কম্পিউটারের ফার্স্ট জেনারেশন সাস্টেইন করে। আর এই জেনারেশনের যে প্রধান বৈশিষ্ট্য ছিল যে কম্পিউটারে বিজ্ঞানী, ফরাসি একজন বিজ্ঞানী 1945 সালে তিনি একটি হচ্ছে ভাল্ব আবিষ্কার করেন, অর্থাৎ চৌম্বক ভাল্ব, ডায়োড হিসেবে কম্পিউটারে কিছু ডায়োড আবিষ্কার করেন। ট্রায়োড, ভাল্ব, রেজিস্টার এবং ক্যাপাসিটরের সমন্বয়ে তিনি একটি কম্পিউটার আবিষ্কার করেন। এবং এই ভাল্বগুলো ছিল একটা বিশাল, অনেক বড় বড় আর কি, এক একটা ওজন ছিল প্রায় 150 কেজি 200 কেজি ওজন আর কি। এরকম বড় বড় ভাল্ব ব্যবহার করতেন তিনি। এগুলোর সমন্বয়ে তিনি একটা কম্পিউটার বানান, যেটা একটা নির্দিষ্ট পরিমাণে সে ডাটা সংরক্ষণ করতে পারতো, হিসাব রাখতে পারতো। তবে সেটা ক্যাপাসিটি ছিল খুব অল্প পরিমাণে। এখানে তিনি ব্যবহার করেন হচ্ছে ভ্যাকুয়াম টিউব বিশিষ্ট ইলেকট্রনিক বর্তনী ব্যবহার করেন, বিশাল বড় বড় সার্কিট ব্যবহার করেন। ইনপুট আউটপুটের জন্য তিনি পাঞ্চ কার্ড ব্যবহার করেন। তিনি বিশাল আকৃতি এবং সহজে, এটা বহনযোগ্য না, এটা একটা বিল্ডিং এর মতো বড় বড় ছিল আর কি। এগুলা বহন করা তো দূরের কথা, চিন্তাই করা যেত না, একটা নির্দিষ্ট বিল্ডিং এর মধ্যে এটাকে সেট আপ করা হইতো। এবং বিশাল বড় বড় চুম্বক ড্রাম তিনি ব্যবহার করেন। এক একটা ড্রামের ওজন ছিল প্রায় 400 কেজি 500 কেজি ওজন। এরকম বিশাল বড় বড় ড্রাম ব্যবহার করেন, ওই স্মৃতির সংরক্ষণ। আর আমরা এখন মেমোরি ব্যবহার করি, ছোট্ট একটা মেমোরি মোবাইলের ভিতরে ঢুকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ডাটা আমরা সেখানে সংরক্ষণ করে রাখতে পারি, তাই না? দেখছেন, প্রথম যুগের কম্পিউটার যে ছিল এগুলোর তুলনায় এখন বর্তমানে ন্যানো টেকনোলজি কোন পর্যায়ে আসছে, এবং এগুলো রক্ষণাবেক্ষণ করা এবং এগুলোকে শক্তি খরচ করা, এগুলো ছিল প্রচুর পরিমাণে বিদ্যুৎ খরচ হতো আর কি। এবং এগুলা গতিও ছিল খুব স্বল্প গতিতে, অর্থাৎ এক আউটপুট দিয়ে রাখার 2 দিন পরে, ইনপুট দিয়ে রাখার 2-3 দিন পরে সেখানে আউটপুট পাওয়া যেত। হ্যাঁ, প্লাগ বোর্ড, বড় বড় প্লাগ বোর্ড ব্যবহার করা হতো আর কি, সীমিত ডাটা সংরক্ষণ করা হতো আর কি। তাহলে ওই প্রজন্মে এই সমস্ত কম্পিউটারগুলো কিছু মডেল ছিল আর কি। ওই মডেলগুলো কি, যেমন এনিয়াক, ইটসাগ, ইটভ্যাক, ইউনিভ্যাক, হ্যাঁ, IBM এর 650 সিরিজ, IBM 704, IBM 709, মার্ক 2, মার্ক 3 ইত্যাদি। এই সমস্ত কম্পিউটারগুলো ছিল ফার্স্ট প্রজন্মের কম্পিউটার। এরপরে কম্পিউটারে আসে হচ্ছে সেকেন্ড জেনারেশন। এটা শুরু হয় হচ্ছে 1959 সাল থেকে এবং এটা সাস্টেইন করে 1965 সাল পর্যন্ত। এবং এখানে কিছুটা পরিবর্তন আসে, যেহেতু কম্পিউটার ট্রানজিস্টর আবিষ্কার হয় সর্বপ্রথম 1948 সালে। ট্রানজিস্টর আবিষ্কারের পরে ওই বড় বড় ভাল্বগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়, এরপরে সেখানে ট্রানজিস্টর ঢুকানো হয়। ট্রানজিস্টরগুলো আরো অনেক ছোট ছোট, এগুলো সহজে বহন করা যায়। অর্থাৎ কম্পিউটার আকারও আস্তে আস্তে ওই ট্রানজিস্টর ব্যবহারের ফলে কম্পিউটার আকার অনেক ছোট হয়ে আসছে। দেখা যায় যে 5-6 টনের ওজনের কম্পিউটার পরে চলে আসে হচ্ছে 100 কেজি 200 কেজি ওজনে, এরকম আসে। ট্রানজিস্টর ব্যবহার করা যেত আর কি। তার ওই বড় বড় ভাল্বগুলার বাদ দিয়ে দেওয়া হয়, ওখানে ট্রানজিস্টর ঢুকানো হয়। চুম্বক কোর মেমোরি ব্যবহার করা হতো, আগে তো ড্রাম ব্যবহার করতো, বড় বড় ড্রাম মেমোরির জন্য। এরপর ছোট ছোট কোর ব্যবহার করতো, চুম্বক কোর ব্যবহার করা হতো। ম্যাগনেটিক ডিস্কের আবিষ্কার হয়, উদ্ভব হয় এই সময়, ম্যাগনেটিক ডিস্ক ব্যবহার করা হতো। এগুলা কম্পিউটার ওজনকে আরো কমায় দেয়, আকারকে আরো ছোট করে দেয় এবং আকৃতি অনেক সংকুচিত হয়ে আসে এবং গতিও তুলনামূলকভাবে অনেক বেশি। আগে ওরকম 1-2 দিন যেরকম অপেক্ষা করতে হতো ডাটা ইনপুট দেওয়ার পরে, এরপরে দেখা যায় কি যে না, 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যেই তথ্য চলে আসতেছে। তাহলে কম্পিউটার কাজের গতি দ্রুত দিন দিন বাড়তে থাকে ট্রানজিস্টর আবিষ্কারের পরে।
উচ্চ গতি সম্পূর্ণ ইনপুট আউটপুট ব্যবস্থা ব্যবহার করা হয় এখানে। এরপর হচ্ছে টেলিফোন লাইন ব্যবহার করা হয় ডাটা প্রেরণের জন্য সেখানে, এবং গতির নির্ভরযোগ্যতা এটা আরও বাড়ে। এবং এই সিরিজে কিছু কম্পিউটার ছিল যাদের মডেলগুলো ছিল RCA 501, এরপরে ছিল হচ্ছে CDC 1604, RCA 301, NCR 300, এরপরে হচ্ছে GE 200, হানিওয়েল 200, IBM 1400 মডেল, IBM 1620 আলো। এই যে IBM এর যে 1620 যে মডেলটা, এটি কিন্তু বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন 1964 সালে সর্বপ্রথম স্থাপন করা হয়। ওটা কিন্তু সেকেন্ড জেনারেশনের কম্পিউটার ছিল। IBM 600 আর কি 1600 মডেলে, এই কম্পিউটারগুলো ছিল সেকেন্ড জেনারেশন ওই মডেলের কম্পিউটারগুলো ওই সময় ছিল আর কি। এরপর থার্ড জেনারেশন কম্পিউটারে, এবং থার্ড জেনারেশন শুরু হয়েছে, এটা শুরু হয় 1965 সাল থেকে, সাস্টেন করে 1971 সাল পর্যন্ত, খুব কম সময়ের মধ্যে আর কি। ওই সময় ট্রানজিস্টর মোটামুটি বড় ছিল, এরপর ট্রানজিস্টরকেও সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়। 1958 সালে যখন জ্যাক কেলবি ওই হচ্ছে আইসি চিপ আবিষ্কার করে, তখন আইসি চিপ ট্রানজিস্টরকে বাদ দিয়ে আইসি চিপ ঢুকানো হয়, যার ফলে আইসি চিপগুলো হচ্ছে ছোট ছোট চিপ, যার ওজন হচ্ছে 2 পাউন্ড 3 পাউন্ড ওজনের ছোট ছোট আইসি চিপ সেখানে। এখন আইসি চিপগুলো আরও ছোট, ন্যানো টেকনোলজি আরও অনেক উন্নত হয়ে গেছে। ওই সময় ছোট ছোট, তখন দেখা যায় কম্পিউটারের ওজন দেখা যায় এটা 2-3 জন মানুষে তুলে নিয়ে আসতে পারতো আর কি, মানে এরকম আকার আকৃতি ধারণ করে আর কি। কম্পিউটারের ওজন আরো অনেক কমে যায় আইসি চিপ আবিষ্কারের ফলে, এবং এটা কম্পিউটার জগৎকে একটা ব্যাপক বিপ্লব ঘটায় আর কি আইসি চিপ। রবার্ট নয়েজ এবং জ্যাক কেলবি দুজন বিজ্ঞানী কিন্তু এদের আবিষ্কারের ফলেই, কিন্তু আইসি চিপ আবিষ্কারের ফলে কিন্তু আজকের বর্তমানে আমরা কম্পিউটার দেখতেছি আর কি। যে ওই এরপর ট্রানজিস্টর বাদ দিয়ে আইসি চিপ প্রবেশ করা হয়, অর্ধপরিবাহী মেমোরির উদ্ভব করা হয়। তখন তারা চুম্বক ড্রাম মেমোরি, চুম্বক কর্মী, ওই অর্ধপরিবাহী ইলেকট্রিক মেমোরির মাধ্যমে সব কাজ হয়, এবং কাজের গতি দেখা যায় আরো দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। ডাটা দেওয়ার সাথে সাথে তথ্য চলে আসে, উচ্চতর ভাষার ব্যবহার। এরপর হচ্ছে উন্নত কার্যকারিতা, নির্ভরযোগ্যতা, এই মিনি কম্পিউটার আবিষ্কারে সহজ করে তোলে এই থার্ড জেনারেশনের কম্পিউটার। এই থার্ড জেনারেশন কম্পিউটারগুলো যেমন IBM 360, IBM 720, PDP 8, PDP 11, GE 26 মানে 600 ইত্যাদি, এগুলো হচ্ছে থার্ড জেনারেশনের কম্পিউটার আছে। এরপরে ফোর্থ জেনারেশনের কম্পিউটার 1971 সাল থেকে বর্তমানে যেটা চলতেছে, আমাদের বর্তমানে যে যুগ চলতেছে সেটা ফোর্থ জেনারেশনের। অনেকে বলে যে এটা এখন ফোর্থ জেনারেশন আর নাই, এটা ফিফথ জেনারেশনে অলরেডি চলে গেছে। ফোর্থ জেনারেশন কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য মাইক্রো প্রসেসর, অর্থাৎ অসংখ্য বর্তনী একটা নির্দিষ্ট সার্কিটের মধ্যে একীভূত করা হয়েছে আর কি, ছোট্ট একটা জায়গার মধ্যে মাইক্রো প্রসেসর। এখন আমরা যে মাইক্রো প্রসেসর গুলো দেখি, আগে যে বিশাল বড় বড় মধ্যে নিয়ে আসছে, আপনি একটা মাইক্রো প্রসেসরের ছবি দেখতেছেন আর কি পাশের চিত্রে, এই এতটুকু জায়গার মধ্যে সব কাজ নিয়ে আসছে, তাহলে কম্পিউটার কত ছোট হয়ে গেছে চিন্তা করেন। তখন এখন তো ল্যাপটপ আমরা হাতে নিয়ে, ট্যাব, নোটবুক, এগুলো তো সবই কম্পিউটার, মোবাইল, এই মাইক্রো প্রসেসর আবিষ্কারের ফসল সব। মাইক্রো প্রসেসর কম্পিউটার জগতের এক বিপ্লবী পরিবর্তন ঘটে। 1971 সালে সর্বপ্রথম ইন্টেল 4002 মাইক্রো প্রসেসর আবিষ্কার করে, এবং এই প্রসেসর কম্পিউটার ব্যবহার করার ফলে কম্পিউটার একদম পুরো মানুষের হাতের নাগালে চলে আসে। 1971 সালে এই মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয়, বর্তমান পর্যন্ত এর উন্নয়নের কাজ চলছেই। তো মাইক্রো প্রসেসর আবিষ্কারের ফলে VLSI অর্থাৎ ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন অর্থাৎ বৃহদাকার বর্তনী একীভূত হওয়া, যেটা কম্পিউটার জগতের একটি বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়ে গেছে। নির্ভরযোগ্যতার উন্নতি হয়েছে। বর্তমানে যে মাইক্রো কম্পিউটার আমরা বাজারে দেখি, এগুলো হচ্ছে আমরা বর্তমানে চতুর্থ প্রজন্মের কম্পিউটার। এই চতুর্থ প্রজন্মের কম্পিউটার গুলো কি কি আছে? IBM 3033, IBM 4341, TRS 80, Sharp C, PC, এরপরে HP, Dell, এগুলো বিভিন্ন এখন বাজারে আসছে। বর্তমানে যে কম্পিউটার গুলো দেখি আর কি, ঠিক আছে, ফোর্থ জেনারেশনের এই কম্পিউটার গুলো। আর ফিফথ জেনারেশন কি কম্পিউটারের ফিফথ জেনারেশন এই কম্পিউটার বিশেষত্ব হচ্ছে এর সেকেন্ডে প্রায় 100 থেকে 150টি লজিক ইউনিট নিতে পারবে। অনেকে বলে যে ফিফথ জেনারেশন চলে এসেছে, আর ফিফথ জেনারেশন অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা এখন চলতেছে, অটোমেটিক্যালি চলতেছে আর কি। এবং এই কম্পিউটার এখন বিভিন্ন বর্তনী বাদ দিয়েছে, ট্রানজিস্টর সব বাদ, এখন অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হচ্ছে এই কম্পিউটারগুলোতে, ব্যবহার করা হবে আর কি। বিজ্ঞানীরা প্রচেষ্টা চালাচ্ছে আর কি, হয়তো খুব অল্প সময়ের মধ্যেই এটা আমরা দেখতে পাবো আর কি। অলরেডি শুরু হয়ে গেছে আর কি এটা ফিফথ জেনারেশন। অতি শক্তিশালী মাইক্রো প্রসেসর, এখানে কয়েকটা মাইক্রো প্রসেসর ব্যবহার করা হবে কম্পিউটারের মধ্যে। সুপার কম্পিউটার গুলো এত অত্যাধুনিক হবে যে এরা নিজে সব কাজ করতে সক্ষম। ওই যে আমরা যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটাকে বলতেছি, AI এর যে বর্তমানে যুগ চলতেছে আর কি। হ্যাঁ, ঠিক আছে, এরা স্বয়ংক্রিয়ভাবে কথা বলতে পারবে, এরা শুনতে পারবে, যোগাযোগ রক্ষা করতে পারবে একে অপরের সাথে, কণ্ঠস্বর নকল করতে পারবে ডিরেক্টলি। আমরা কিন্তু অলরেডি কণ্ঠস্বর নকলও দেখতে পাচ্ছি, যে অন্য একটি কণ্ঠ, হবু অন্য একটি কণ্ঠ দিয়ে বর্তমানে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করা হচ্ছে না।
আচ্ছা, অলরেডি 5th জেনারেশন শুরু হয়ে গেছে, এটা জাস্ট আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার বাকি আর কি। জায়গার কি লেকচারটি অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, পরবর্তী থেকে আমরা কম্পিউটার একটু সিলেবাস অনুযায়ী ভিতরে ঢোকার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।